সংসার চালানো, বাপের সম্পত্তি বেচে সংসার চালানো আর দেশের সম্পত্তি বেচে দেশ চালানো দুটোই কুলাঙ্গারের পরিচয়। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে দুটো কুলাঙ্গারের সরকার চলছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে জাফরের মোড়ে আইএসএফ পরিচালিত পথসভা, এখানে উপস্থিত আছেন আইএসএফ কর্মীবৃন্দ এবং এই এলাকার ছোটখাটো ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা, পথচালিত মানুষ এবং আমার আওয়াজ যতদূর যাচ্ছে আপামর জনসাধারণকে, খারাপ ফটো চাচা দাদা দিদি সকলকে আইএসএফ এর পক্ষ থেকে সালাম, নমস্কার, আদাব। অনেকক্ষণ ধরে পথসভা চলছে। গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে পুঙ্খানুপুঙ্খ চিত্র তুলে ধরলেন পরবর্তী বক্তারা। আমি মোহাম্মদ মুর্শিদুল আলম আপনাদের এই ভগবানগোড়া ৬২ নম্বর বিধানসভার উপনির্বাচনে আইএসএফ মনোনীত প্রার্থী। আপনাদের কাছে এই পথসভার মধ্য দিয়ে আমি কিছু আমার কথা শেয়ার করব এবং পাশাপাশি আপনাদের কাছে ভোট ভিক্ষার পদপ্রার্থী। আমি যেমন ভোটে দাঁড়িয়েছি, স্বভাবতই আপনাদের কাছে ভোট ভিক্ষা করব, পাশাপাশি এটাও বলতে চাই এই ভোটাধিকার, এই অধিকারটা দিয়েছে আমাদের সংবিধান। প্রত্যেকটা নাগরিকের এই সংবিধান অধিকার দিয়েছে যাতে করে আপনারা আপনাদের মনের মতো, আপনারা আমরা আমাদের মনের মতো সরকার তৈরি করতে পারি, যে সরকার সুস্থভাবে সেই দেশ, সেই রাষ্ট্র, সেই রাজ্য, সেই গ্রাম, সেই অঞ্চল, সেই সমাজ ব্যবস্থা সুস্থভাবে পরিচালনা করতে পারে, তার জন্য আমরা নির্বাচিত করি। সংবিধান অধিকার দিয়েছে 5 বছর অন্তর অন্তর আমরা সরকারকে টিকিয়ে রাখতে পারি। যদি মনে হয় কোন নির্বাচিত প্রতিনিধি সঠিক 5 বছর কাজ করছে না, তাহলে সেই নির্বাচিত প্রতিনিধিকে সপাটে তুলে আছাড় মারার অধিকার দিয়েছে সংবিধান, সেটা হচ্ছে ভোটাধিকার। এই ৬২ নম্বর বিধানসভা উপনির্বাচন, যিনি বিধায়ক ছিলেন তিনি কিছুদিন আগে পরলোক গমন করেছেন, তার আত্মার শান্তির মধ্যে কামনা করি। তার পরে পরে গোটা ভারতবর্ষে অষ্টাদশ সাধারণ নির্বাচন ঘোষণা হয়। নির্বাচন কমিশন যেসব পেন্ডিং, অর্থাৎ যেসব এমএলএ মরে গেছে বা তাদের ভোটগুলোকে, তাদের নির্বাচনগুলোকে পুনরায় উপনির্বাচন হিসাবে ইলেকশন কমিশন ঘোষণা করেছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে আমাদের ভগবানগোড়া ৬২ নম্বর আর ব্যারাকপুরে বড়নগর। এবার ৬২ নম্বর ভোট হবে দুটো।
একটা হবে লোকসভা নির্বাচন আর একটা হবে বিধানসভা নির্বাচন। আপনাদের কাছে যখন আপনারা ভোট দিতে যাবেন সেখানে দুটো ইভিএম মেশিন থাকবে, একটা থাকবে বিধানসভার মেশিন আর একটা থাকবে লোকসভার ইভিএম মেশিন। লোকসভায় যখন যাবেন তখন ভোট দেবেন চুপচাপ ঠামেছা। 11 নম্বর লোকসভায় আইএসএফ মনোনীত প্রার্থী হাবিব শেখকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এ আশা রাখছি। পাশাপাশি আমিও এই 62 নম্বর বিধানসভায় আইএসএফ মনোনীত প্রার্থী বিধানসভার যখন ইভিএমে আপনাদের যেতে বলবে সেখানে গিয়ে খাম চিহ্ন সিরিয়াল নাম্বার হচ্ছে 5, সেই খাম চিহ্ন বোতাম টিপে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা আশা রাখছি। গতকাল এবং গত পরশু কম রেট নট কম রেট, কম থেকে কম আর কম রেটের রেট থেকে রেট, কম রেট সস্তা দামের রাজনীতি করতে এসেছে। আমি শুনছিলাম একটা বিষয় নিয়ে, সেই কম রেট বন্ধুরা বারবার বলছিল গোটা দেশে আগুন জ্বলেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে দাও দাও করে আগুন জ্বলছে। এটা আমি স্বীকার করে নিচ্ছি, শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের এবং এই জাফরের মোড়ে রানীতলা ভরমংলা 2 ভরমংলা 1 গোটা মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে আগুন জ্বলছে দাও দাও করে। এটা ঠিকই বলেছেন, কিন্তু সে আগুনে নিভানোর জন্য কোনো দমকল নেই। এই কম রেট বন্ধুরা বলে গেছিলেন ভগবান গোলায় নাকি কোনো দমকল স্টেশন নেই। এই এলাকায় নাকি আগুন ধরেছে, আগুন ধরলে নাকি দমকল বাহিনীকে আসতে হয় লালবাগ বহরমপুর থেকে। তার দায় যেমন শাসক দলকে দিয়েছে কমরেডরা, কিন্তু সেই কমরেড বন্ধুদের কাছে জানতে চাইছি, যখন পশ্চিমবঙ্গে 34 বছর রাজত্ব করেছিলে সেই দিন ভগবান গোলার কথা মনে পড়েনি? সেই দিন ভগবান গোলা পিছিয়ে পড়া ব্লক, মুর্শিদাবাদ হচ্ছে ভারতবর্ষের সব থেকে পিছিয়ে পড়া ব্লক, তার মুর্শিদাবাদের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া ব্লক হচ্ছে ভগবান গোলা। সেই দিন কেন 34 বছরে ভগবান গোলায় দমকল নির্বাপন, অগ্নি নির্বাপন কেন্দ্র কেন প্রতিষ্ঠা করা হয়নি? কম রেট বন্ধুদের কাছে জানতে চাইছি। আমি দালালি করতে আসিনি এখানে। আজকে তোমার মনে হয়েছে ভগবান গোলা আগুন ধরেছে, ভগবান গোলা আগুন জ্বলছে, তার জন্য দমকল বাহিনী দরকার। তৃণমূল সরকার যেভাবে আগুন জ্বালাচ্ছে সেই আগুনটা তুমি 34 বছর আগে জ্বালিয়েছিলে এই পশ্চিমবঙ্গে তথা ভগবান গোলায়। সেই আগুনটাকে, সেই আগুনে শুধু ঘি ছেটাচ্ছে বর্তমান মাননীয়া। উনি আসলেন, এসে সেই আগুনে ডাল বড়া ভাজতে বলে গেলেন রানীতলায়। भाई और बहनों, आप लोग डाल बड़ा भाजो, चाप भाजो और ठोंगाई करे घुगनी बिक्री करो और পিসি ভাইপো এসিতে বসে ওরা রাজত্ব করবে আর সেই চপ পড়া খাবে। আমাদের কর্ম যে কষ্টের সেই টাকাগুলো গিলে গিলে খাবে পশ্চিমবঙ্গে বসে এসি ঘরে। এরা বোকা বানাতে এসেছে বন্ধু। কেন বলছিলাম কম রেট? আসলে কম রেট তো নয়, কম রস। এদের রস নিঃশেষ হয়ে গেছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে একজন লোক আছে, একজন, যিনি তার স্বার্থ ছাড়া আর অন্য কিছু বোঝে না।
নিজের সিটটাকে সেট করার জন্য পশ্চিমবঙ্গে উঠে পড়ে লেগে একটা নাকি জোট ধর্ম করেছে। আমার তো মনে হয় এটা জোট নয়, ভোট ঘোটালা। আপনাদের জেনে রাখা দরকার, পশ্চিমবঙ্গে জোট কার সঙ্গে হলো? যে সিপিআইএম এই এলাকায় যারা কংগ্রেসি করেছে, এই এলাকায় অনেক খুন হয়েছে, কাদের হাতে? কংগ্রেস করার সুবাদে সিপিআইএম এর লেটেল বাহিনী, হারমাত বাহিনীর হাতে এখানে রক্তাক্ত হয়েছে, কয়েকটা প্রাণ চলে গেছে। তাদের বংশধরেরা, তাদের উত্তরসূরিরা আজকে কি করে সেই সিপিআইএম এর কাস্তে হাতুড়ি, অর্থাৎ হাতুড়ি দিয়ে মাথা ফাটিয়েছে, কাস্তে দিয়ে গলার নলি কেটে দিয়েছে, সেই কাস্তে হাতুড়িতে কি করে ছাপ দেবে? আমার প্রশ্ন। কংগ্রেস করার সুবাদে দুর্গা দাস মেমারিতে বর্ধমানে কংগ্রেস করার সুবাদে এই সিপিএম হারমাত বাহিনীর কাছে হাত সবজি কেটে দেওয়া হয়েছিল। কংগ্রেস করার সুবাদে নর্থ বেঙ্গলে আলিপুরদুয়ারে সেখানে তার মায়ের সামনে তার ছেলের রক্ত হাতে মিশিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল। আমরা ভুলে যাইনি, এখনো সেই রক্ত মাখা হাত, সেই রক্তাক্ত পশ্চিমবঙ্গ এখনো ভুলে যায়নি। আমরা ভুলে যাইনি, এরা জোট করেছে, অসুবিধা নেই। কে কি করলো আমাদের দেখার দরকার নেই। কিন্তু কংগ্রেসি সিপিএম ভাইদের বলতে চাইছি আমি, এত দরদ, এত দরদ। আজকে একজন ব্যক্তিত্ব আছে যিনি এই এলাকায় এসে বলে গেলেন, হাদিসি শুনিয়ে গেলেন। আরে ভাই, হাদিস শোনার জন্য মৌলবি আছে, মুফতি আছে, এত তোষণনীতির রাজনীতি কেন? মুসলিমদেরকে নিয়ে এত তোষণনীতি কেন? আমরা দেখেছি ইতিহাসের পাতায়, যখন স্বাধীনতার আগের ইতিহাসে মুসলিম লীগ আলী জিন্নাকে দোষারোপ করেছিল সাম্প্রদায়িক বাটোয়ার নীতিতে, সেদিন কিন্তু আলী জিন্নার দোষ ছিল না, শুধুমাত্র মুসলিম হওয়ার সুবাদে তাকে রাজনৈতিক শিকার হতে হয়েছিল। স্বপ্নটা ছিল ভারতবর্ষের সব থেকে প্রথম প্রধানমন্ত্রী হতে হবে জওয়াহরলাল নেহরুকে। একটা মিসেস ব্যাটেনের সঙ্গে আঘাত করে মাউন্ট ব্যাটেনকে ভুলিয়ে, মাউন্ট ব্যাটেন ব্রেন ওয়াশ করে দিয়ে সেদিন আলী জিন্নাকে একটা সাম্প্রদায়িক দল বানিয়ে তাকে আলাদা করে দেওয়া হলো ভারতবর্ষ থেকে। অখণ্ড ভারতবর্ষ থেকে একটা কলিজার একটা টুকরো কেটে হয়ে গেল পাকিস্তান। এই দায় দিতে হবে, ইতিহাস সাক্ষী আছে। আর এই পশ্চিমবঙ্গে তাদের উদ্দেশ্যে বলছি যারা জোট ভোট করেছে, ধরে নিলাম পশ্চিমবঙ্গে এই কংগ্রেসের নীতি আদর্শ গতি হারিয়ে ফেলেছে। উনি হাদিসি কথা শুনিয়ে মুসলমানদের তোষণনীতি করে দিয়ে বলে গেলেন, আমি বলতে চাই, সগর্বে বলতে চাই, হে অধীর উদ্দিন সাহেব, আপনার অধীর চৌধুরী নামটা কেটে দিয়ে অধীর উদ্দিন হওয়া উচিত। আপনি মসজিদে চলে যাচ্ছেন টুপি পরে দিয়ে, আপনি মসজিদে চলে যাচ্ছেন মাদ্রাসে চলে চাদর পরে দিয়ে। এ কি তোষণনীতির রাজনীতি? আমরা তোষণনীতির রাজনীতি বুঝি না। আমরা সকলে মিলে হিন্দু, খ্রিস্টান, জৈন, পার্সি, হিন্দু, মুসলিম সকলে সহাবস্থান করতে চাই পশ্চিমবঙ্গে। আজকে বাংলায় জোট হয়েছে। যারা কংগ্রেসি ভাইরা খুব লাভালাভি দাবাদাবি করছে, ভাই তোমরা স্বপ্ন দেখছো ভারতবর্ষে বিজেপিকে সরিয়ে প্রধানমন্ত্রী করবো রাহুল গান্ধীকে। কাকে? রাহুল গান্ধীকে। আচ্ছা, রাহুল গান্ধী কোথায় লড়ছে জানেন আপনারা? আমি বলে দিচ্ছি, অনেকে জানেন, স্মরণ করাচ্ছি। কেরলের ওয়াইনাড কেন্দ্রে, কেরলের ওয়াইনাড কেন্দ্রে রাহুল গান্ধী লড়ছে লোকসভা কেন্দ্রে। ওখানে কারা সরকার চালাচ্ছে জানেন? জানেন? এই বামফ্রন্টেরা, সিপিআইএমেরা। যদি তোমার বন্ধু পশ্চিমবঙ্গে হয়, তাহলে কেরলে কেন নয়? যাকে তোমরা মুখ করতে চাইছো, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী আসনে দেখতে চাইছো, সেই রাহুল গান্ধীর বিরুদ্ধে এই অধীরউদ্দিন সাহেব, যারা এখানে এলাকার অধীরউদ্দিন হয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, তোমার সেই রাহুল গান্ধীর বিরুদ্ধে সিপিআইএম প্রার্থী দিয়েছে। লড়াই হচ্ছে কার সঙ্গে?
কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে সিপিআইএম, আর বাংলায় দোস্তি, ওখানে চলছে কুস্তি, আর এখানে দোস্তির ভণ্ডামি। এই ভণ্ডামি মানুষ ধরে ফেলেছে, এই ভণ্ডামের ছলনায়ক নাটক মানুষ ধরে নিয়ে গেছে। আর বলছেন জোট, আমরা মুর্শিদাবাদের 3-3, শুধু মুর্শিদাবাদ নিয়ে রাজনীতি করতে চান আপনি? বাকি পশ্চিমবঙ্গে আর 39টা সিট কি হবে? যিনি লেজা খাবেন তিনি মুড়ো খাবেন, তিনি আবার গাদা খাবেন, পেটি খাবেন। এটা কি করে সম্ভব রাজনীতিতে? আমি জানতে চাই, যদিও এটা বলা উচিত নয়, তবুও বলছি, আপনাদের প্রদেশ সভাপতিকে জিজ্ঞেস করুন, এত বড় ইলেকশন চলছে কিন্তু আপনাদের জেলা সভাপতি কই? জেলা সভাপতি তাহলে কি এটা জগন্নাথ ফুটো করে বসিয়ে রেখে একটা টুপির রাজনীতি করিয়ে দিয়ে আপনাদের কাছ থেকে ভোট লুট করে নিয়ে গিয়ে তারা এসি সিংহাসন বসবে না? 25 বছর রাজনীতি করেছেন উনি, যদিও তার কেন্দ্র মহারণপুর, কিন্তু মুর্শিদাবাদের জন্য যেটা পূর্ববর্তী বক্তব্য ছিল, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, যেখানে 10টি কোটা থাকে প্রত্যেকটা এমপির, সেই এমপি কোটাতে কেন 68% মুসলিম হয়েও একটা মুসলিম ছাত্র চান্স পায় না? উত্তর আপনাদের দিতে হবে। এখানে আমরা জাতপাতের রাজনীতি করতে আসিনি, এখানে আমরা ধর্মের রাজনীতি করতে আসিনি, আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি, আমরা বলতে এসেছি একমাত্র পশ্চিমবঙ্গে আমরাই বিকল্প, আমরাই স্বচ্ছ প্রশাসন করতে পারবো। শুধু আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা সহযোগিতা করুন। একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টই পারবে এই পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত সরকারকে এবং আপাতমস্তক চোর সরকারকে এবং জোট ভোট যারা যে প্রার্থী তাদেরকে উল্টে ফেলে দিয়ে পশ্চিমবঙ্গে সুস্থ প্রশাসন করতে পারবে। একমাত্র বিকল্প ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ভারতীয় ধর্ম নিরপেক্ষ দল। হ্যাঁ জানি, একটা মুসলিম ছেলে দলটা তৈরি করেছে। আফসোস, আমরা মুসলিম কমিউনিটি হয়ে আমরাই বলছি এটা মুসলিমের দল। আফসোস, হে পিছিয়ে পড়া জাতি আর কত অন্ধকারে পড়ে থাকবে? হে পিছিয়ে পড়া জাতি আর কত অন্ধকারের দিকে নিমজ্জিত হবে? এগিয়ে এসো আলোর দিকে, সচেতন হও, শিক্ষা গ্রহণ করো এবং সত্যের দিকে এগিয়ে চলো। তবেই তো হবে আমাদের আসল পরিচয় ভারতীয় নাগরিক, তবেই তো হবে আমরা বাংলাবাসী। অন্ধ থেকে বেরিয়ে এসো, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি, আর এই মুক্তি থেকে উত্তরণের দরকার হচ্ছে শিক্ষা। আজকে পশ্চিমবঙ্গে শিক্ষার অবস্থাটা কোথায় আপনারা বলুন? আজকে ভগবান বলে কোনো ডিগ্রি কলেজ নেই, আমাদের আশ্বাস হয় না। আমি তো মনে করি ভগবান বলাই 3 লক্ষের প্লাস আমরা বসবাস করি, অধিবাসী আছি, আজকে ডিগ্রি কলেজ নেই। যেমন বর্তমান শাসকের ব্যর্থতা, ঠিক 34 বছরে যারা রাজত্ব করেছে তারাও কোনোদিন ভাবেনি। আমরা 2016 সালে পেয়েছিলাম এমএলএ-কে, জোট এমএলএ করেছিলেন, নিয়েছিলেন, তিনিও কিন্তু ভাবেনি। আজকে বড় বড় কথা ফুল ঝরিয়ে যাচ্ছে এই ভগবান গোড়ায়, এই ভগবান বলে ফুল ঝরিয়ে যাচ্ছে। আমরা এই বিকল্প, এই জোট ভণ্ডামি টিকবে না। পাশাপাশি মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজনই আছে। কোন মহিলার সম্ভ্রম নষ্ট হয়ে গেলে একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছে দর ওঠে, হাত দাম, ফুল দাম, ছেলেরা একটু দুষ্টুমি করছে, ধিক্কার যাচ্ছি, লজ্জা। আজকে তুমি ভগবান একটু এসে তো বলতে পারলে না যে ভগবানবাসীর জন্য একটা ডিগ্রি কলেজ করে দেবো? আজ ভগবান এসে তুমি বলে গেলে তোমরা চপ ভাজো, তোমার ডাল বড়া ভাজো, এইসব কাহিনী দিয়ে টুপি পরিয়ে চলে গেল। কেন বলতে পারলেন না? এই দূর দূরান্ত প্রত্যন্ত গ্রাম থেকে আমি গিয়েছিলাম চলে, সেখানে মানুষ কিভাবে বসবাস করছে, খুব কষ্ট লাগছে, বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এত কষ্টে তারা দিন যাপন করছে, তাদের জন্য কি দিশা দেখালেন আপনি?
মুখ্যমন্ত্রী হয়ে আপনি ডাল বড়া ভাত বলে গেলেন ভগবান গড়াই, তাহলে কি ভগবান গড়াই কোনো শিক্ষিত মানুষ নেই? ভগবান গড়াই কেন আপনি একটা ফায়ার ব্রিগেড স্টেশন করে দিতে পারলেন না? কেন আপনি পদ্মা ভাঙন নিয়ে কোনো সুরার কথা বললেন না? কেন চলে চলে এখনো বিদ্যুৎ হলেও ভালোভাবে পরিষেবা পাচ্ছে না? সেখানে একটা স্বাস্থ্য কেন্দ্র নেই, চলে উপস্বাস্থ্য নেই। কেন চরের মানুষদের জন্য আপনি একটা দিশা দেখিয়ে গেলেন না? আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি কি করে গেলেন? আপনি করে গেলেন তোমরা এই এলাকার মানুষ গরু ছাগল তোমরা তোমরা ডাল বড়া ভাজো, চপ ভাজো। বিনা জায়গাতে এখানে এসেছিলেন জমিপুরে, সেদিন বলে গেল মুর্শিদাবাদ হচ্ছে একটা শিল্প। কি শিল্প? রাজমিস্ত্রি শিল্প। কোন দেশে বাস করছি আমরা? আমরা শিক্ষিত হয়ে লেখাপড়া শিখে আমরা রাজমিস্ত্রি করতে যাব, বিদেশে খাটতে যাব। রাজমিস্ত্রি করা খারাপ নয়, কিন্তু দিনের পর দিন এই মুর্শিদাবাদে শিক্ষার হার তলানিতে চলে যাচ্ছে। পেটের তাগিদে, অর্থের তাগিদে সামাজিক আর্থসামাজিক অবস্থা ভেঙে তছনছ হয়ে গেছে। তাই এই এলাকার গার্জেনরা এলাকার ছেলেমেয়েদেরকে স্কুলগামী না করে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে বিদেশে, বহির্রাজ্যে। কোথায় কেরল, কোথায় মহারাষ্ট্র, কোথায় চেন্নাই। সেখানে সেখানে কাজ করতে গিয়ে অনেকে লাশ হয়ে ফিরে আসছে। এটা প্যাথেটিক। এই লক্ষ্মীর ভান্ডার 1200 টাকা, 1000 টাকা আপনার হাতের পয়সা আপনার কাছ থেকে নিয়ে আপনাকে দিচ্ছে। ট্যাক্সের টাকাটাও আমাদের ট্যাক্সের টাকা। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ভূ করে বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসের ট্যাক্স আমাদের দিতে হবে। আজকে আমার টাকা নিয়ে আমাকে দিচ্ছে, আর উনি বলছেন যে আমরা উন্নয়ন করেছি। যাদের জন্মটা শুরু হয়েছে চুরি করে থেকে, সারদা নারদা কেলেঙ্কারি শুনেছেন আপনারা? যার চুরি প্রথম থেকে, যার চুরি অভ্যেস, তার কি আর চুরি করা বন্ধ হয়? যারা তৃণমূল ভাইরা এবং কিছু আমাদের কমিউনিটির ভাইরা বলছেন বিজেপির দালালি করছে নাকি নওশাদের বয়স 29 বছর, ইয়ং তত্তাজা ছেলে, মাথা বিক্রি করেনি, কোমর সিদ্ধা সোজা রেখে 42 দিন জেল খেটে মমতা ব্যানার্জি তাকে বাঁকাতে পারেনি। তাকে কোটি কোটি টাকা কিনতে চেয়েছিল, কিন্তু তাকে কিনতে পারেনি। প্রতিদিন বিধানসভায় জিহাদ করছে, আর উনি আসছেন আগামীকাল রানীতলা সবজি হাতে এই রানীতলাকে কাঁপাতে। আপনারা দলে দলে যোগ দেবেন আর তার সাহসিকতা, তার হাত থেকে শক্তিশালী করবেন। বলার বিষয় যেটা বলছিলাম যে আইএসএফ নাকি বিজেপির দালাল, এটা শুনে নেন। কারা দালাল? বিশ্বজিৎ দাস বাগদা কেন্দ্রের বিজেপি বিধায়ক। বিশ্বজিৎ দাস বাগদা কেন্দ্রের বিজেপি বিধায়ক, যিনি বর্তমানে এমএলএ আছে পশ্চিমবঙ্গে, কিন্তু লোকসভায় বনগাঁ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। কার নাম বললাম? বিশ্বজিৎ দাস, বিজেপির এমএলএ আর টিএমসির এমপি ক্যান্ডিডেট। কাকের কোকিলে, কাকার কোকিল সম্পর্কে জানেন তো? কাকের ভাষায় কাক দিন করে আর বলছি না। এরা হচ্ছে মুদ্রার এপিট আর ওপিট। আর একটা শুনে নিন, কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের বিজেপি বিধায়ক। কি নাম বললাম? মন শুনে রাখুন। যারা খুব লাফাচ্ছেন টিএমসি বিজেপি বিরোধী, যারা জোট কংগ্রেস লাফাচ্ছেন বিজেপি বিরোধী, তারা কান খুলে শুনে রাখুন কে বিজেপির দালাল। কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের বিধায়ক, তিনি এখন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী।
বিচার করুন আপনারা, আমি করব না। তাই বলছি সচেতন হন। আরেকজনের নাম বলছি, মুকুটমণি অধিকারী, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক। মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক। তিনি ওই রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। বিচার করুন তৃণমূল ভাইরা, কমরেড ভাইরা, আইএসএফ বিজেপির দালাল না কে বিজেপির দালাল, আজকে তোমরা প্রমাণ করো। এরকম অনেক নাম বলতে পারি। আজকে দেখবেন টিএমসির মুখপাত্র, পাত্র পটা কেটে দিয়ে যদি মোয়া লাগিয়ে দিই তাহলে আলাদা হয়ে যাবে। যাকে এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না। মুখপাত্র আজকে বিজেপির তাপস রায় সঙ্গে বেশ টস্টি ফস্টি, গলায় গলায় গোলাগুলি চলছে, চা বিরতি। মানাই তোমাদের মুখে। স্বচ্ছ আয়নায় গিয়ে দাও। যদি তোমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে বাড়ির আয়নাটা কিনো তাহলে তোমার ছবিটা দেখতে পাবে না, তুমি শুধু লক্ষ্মীর ভান্ডার দেখতে পাবে। তাই সেলুনে চলে যাও, একটা দরিদ্র সেলুনে চলে যাও, সেলুনে স্বচ্ছ আয়না দাঁড়াও আর নিজের চেহারাটা দেখো। বিজেপির দাঁড়াও কে? বিজেপির দাঁড়াও আইএসএফ থেকে 17 জন ক্যান্ডিডেট রয়েছে, তার মধ্যে আমি একজন। এমপি আছে 16 জন, সবাই হায়ার কোয়ালিফাইড। কেউ অধ্যাপক, কেউ ব্যারিস্টার, কেউ অ্যাডভোকেট, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক। একটা যদি প্রমাণ করতে পারেন কমরেডি ভাইরা এবং তৃণমূলী ভাইরা যে আইএসএফ কোন বিজেপির কোন সংসদ বা বিধায়ক বা কোন লোককে নিয়ে ক্যান্ডিডেট করেছে, আজকে জাফরের মোড় থেকে বলে যাচ্ছি আমি ইলেকশন লড়া বন্ধ করে দেবো, আমি অংশগ্রহণ করব। কিন্তু শর্ত থাকতে হবে। আজকে এখানে এই কংগ্রেসি ভাইরা, তৃণমূলী ভাইরা শর্ত দেখ যে আপনাদের নির্বাচিত প্রতিনিধি জিতে গিয়ে বিজেপির ঘরে চলে যাবে না তো। কিন্তু আমি শর্ত দিয়ে যাচ্ছি, এইখান থেকে যদি আমাকে নির্বাচিত করেন, আমি শর্ত দিয়ে যাচ্ছি আমার কিন্তু কোনো দিকে পরিবর্তন হবে না, কিন্তু আপনারা শর্ত দিতে হবে। আর আপনারা যদি আমাকে এখান থেকে নির্বাচিত করেন, অঙ্গীকার করে যাচ্ছি প্রথম জিহাদ হবে ভগবান গোড়ায় একটা ডিগ্রি কলেজের আইনসভা। আজকে বর্তমানের একটা পার্মানেন্ট সুরাহা করে যায়, তার জন্য আওয়াজ তুলব। পাশাপাশি পানীয়, বিশুদ্ধ পানীয় প্ল্যান্ট, এখানে আর্সেনিক যুক্ত এলাকা, এটাকে আর্সেনিক মুক্ত কিভাবে করা যায় এমএসডিপি থেকে পাওয়া যায়। এখানকার জেলা পরিষদ যারা আছেন তারা কি কোনো এমএসডিপির কাজ করেছে? তারা প্রমাণ করুক যে এমএসডিপির কোনো কাজ করে এখানে কোনো উন্নয়ন করেছে কিনা। তারা আসলে বলে উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে। হ্যাঁ, উন্নয়ন হয়েছে। তোমাদের পকেটের উন্নয়ন হয়েছে, তোমাদের বাড়ি ঘরের উন্নয়ন হয়েছে, তোমাদের বইয়ের উপকারের উন্নয়ন হয়েছে। তাই তো বলছি টিএমসি করলে অলঙ্কার তৈরি করলে, টিএমসি করলে বাড়ি ঘর করলে, টিএমসি করলে বাড়ি ঘর টাটা সুমো নয় স্করপিও করলে। আর এখানে কিছু কিছু মেম্বার, সবাই নয়, দু একটা মনে আছে কমিউনিটি ভাইদের মেম্বার, সে নাকি তলে তলে টিএমসির সঙ্গে বলছে ভাই আমি তো তোর সঙ্গে আছি, চিন্তা নাই, আমাকে কিছু ভাই ভাত পাতোয়া দিস। কি রাজ্য, কি রাজনীতি, কি সমাজনীতি চলছে এগুলো? আমরা স্বচ্ছতা নিয়ে রাজনীতি করতে গেছি। তাই তো বন্ধু, প্রকাশ্যে আসুন, ভয় নয়। অনেক দেখেছেন তৃণমূল শাসন দেখলেন, কমিউনিটিদের শাসন দেখেছেন। একবার সুযোগ দিন, একবার। যদি না কাজ করি আমরা, যদি আপনাদের পাশে না দাঁড়াই, আপনাদের হাতে ক্ষমতা আছে তো সবাইকে উল্টে ফেলে ভোটাধিকারের মধ্য দিয়ে। অঙ্গিকা খেল, অঙ্গিকা খেল। একটা আঙুল দিয়ে একটা সরকারকে ঘোরানো যায়, একটা আঙুল দিয়ে। আপনার মূল্যবান ভোট। আমরা দোকানে যাই, আমি দোকানে গিয়ে কোনো খাবার বা কোনো দ্রব্য কিনতে যাই, তখন অনেক জিজ্ঞাসা করি যে মালটা ভালো হবে কিনা, দ্রব্যটা ভালো হবে কিনা, চালে কাগজ মিশানো আছে কিনা। আরে পশ্চিমবঙ্গে চালে তো কাগজ মিশিয়ে দিয়েছে, তাই বলে কি চাল ফেলে দেবো?
যারা কাপড় মিশালো তাদেরকে ফেলে দিন, তবেই তো ফ্রেশ চাল খেতে পাবেন। উনি বলছেন কি, আমি তো চাল ফ্রিতে দিচ্ছি, উনি বলে গেছেন, শুনেছি। আর মোদি দিচ্ছেন গ্যাস, দুজনেই মারছেন ধপ, গ্যাস মেরে আমাদেরকে আগুনে পুড়িয়ে রেখেছেন। আজকে গ্যাসের দাম কত, আজকে ডিজেল পেট্রোলের দাম কত, চাল ফ্রি তোমার কি পৈতৃক সম্পত্তি? এটা তো জনগণের পাওনা, এটা জনগণকে বুঝিয়ে দিতে হবে তোমাকে। তোমার তো এটা এখতিয়ার নেই, তোমার ঘর থেকে দিতে পেরেছো কি? তুমি দিনের পর দিন ঋণের বোঝাকে অনেক দূর বাড়িয়ে দিয়েছো, 6 লক্ষ কোটি ঋণের বোঝা বাড়িয়ে দিয়েছো। আজকে শিক্ষকদের দিয়ে নেই, আজকে পেনশনারদের দিয়ে ঠিক নেই, আজকে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে ঠিক নেই। সিভিক ভলেন্টিয়ারদেরকে ন্যূনতম কাজ দিয়ে আজকে চর্যবৃত্তিতে পরিণত করেছে। আজকে তারা বাধ্য হয়েছে, কিছু পুলিশ প্রশাসন, কিছু সিভিক আর কিছু আমলারা বাধ্য হয়েছে চুরি করার জন্য। কারণ দিয়ে তো নেই। আমরা বিয়ের কথা বলবো, আমরা বিয়ের জন্য লড়াই করবো, আমরা বেকারের জন্য লড়াই করবো। আসুন ফিরে আসুন। আমরা এই এলাকায় দেখেছি কিছু ব্যানার ফেস্টুন ছেড়ে ফেলে দিয়েছে, অনেকে ঘুরিয়ে দিয়েছে। এটা মঙ্গল, মানে আমাকে ঘোরাতে হবে না, এটা আমার মঙ্গল যে আপনারা ছেড়ে দিচ্ছেন। মানে আইএসএফ যাচ্ছে, আইএসএফ আসছে, আইএসএফকে আপনারা ভয় পাচ্ছেন, তাই ছেড়ে ফেলেছেন ফেস্টুন। যাই হোক, সময় সংকীর্ণ, যেটা বলছিলাম বলতে বলতে আটকে গেছিলাম। দোকানে কিনতে যখন যাই তখন কত রকম আমরা কথা বলি। কাপড় কিনতে গেলে বলি, দাদা গো কালার চলবে না তো, দাদাকে এত দাম, 500 টাকা নিন না। 500 টাকা জামা কিনতে গিয়ে সুতি কিনা, নরম হবে কিনা, কালার চলবে কিনা, কত রকম কৈফিয়ত করি। কিন্তু কৈফিয়ত করবেন না, আপনার অধিকার নিয়ে, যে অধিকার সংবিধান দিয়েছে আপনাকে, সেই সংবিধান বিপদে আছে। সেই সংবিধানকে বাঁচানোর জন্য টিএমসিকে উৎখাত করতে হবে পশ্চিমবঙ্গ থেকে, পাশাপাশি বিজেপিকে উৎখাত করতে হবে। যে বিজেপি ভারতবাজি দিয়ে আজকে 2014 সাল থেকে রাজত্ব করছে, তারা সাম্প্রদায়িক বীজ বপন করেছে ভারতবর্ষে। সেই 5 বছরের জন্য যাকে পাঠাবেন বিধানসভায় এবং পার্লামেন্টে, সে আপনার কাছে দাঁড়াবে কিনা, সে আপনার কথা বলবে কিনা, আপনার এলাকার কথা তুলে ধরবে কিনা, সেটা যাচাই করবেন না। একটা কাপড় কিনতে গিয়ে, একটা ন্যূনতম জিনিস কিনতে গিয়ে দোকানদারকে কৈফিয়ত দিন, তাহলে 5 বছরের জন্য যাকে পাঠাবেন তাকে বিচার করবেন না, সে যোগ্য কিনা, সে অযোগ্য কিনা, সে কথা বলতে পারবে কিনা, সে কোমর সোজা রেখে শিক্ষা সত্যের মাথা উঁচু হয়ে কথা বলতে পারবে কিনা, তার যোগ্যতা আছে কিনা, তার কেস আছে কিনা, যে আইনে জর্জরিত হয়ে আছে, যার নামে কেস চলছে এখন 7টা, এবং কোটি কোটি টাকা দিয়ে পদ দখল করে, কোটি কোটি টাকা দিয়ে টিকিট প্রদান করে, তাকে বিধানসভা পাঠাবেন না একজন যোগ্য ব্যক্তিকে পাঠাবেন? আপনারা বিচার করুন, আপনারা। তাই দোকানদারকে যেমন আমরা বিরক্ত করি, ঠিক তাদেরকে বিরক্ত করুন। 5 বছরের জন্য যাকে পাঠাচ্ছেন সে আপনার কাজ করবে কিনা। আর একজন আছেন, তিনি তো সোজা হয়ে দাঁড়াতে পারেন না, কথা বলতে সবাই কথাই বলতে পারে না, তাকে পাঠিয়ে লাভ হবে কিনা আপনারা ঠিক করুন। যাই হোক, আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, যেহেতু ইলেকশন কমিশনের আমাদের টাইম আছে, বক্তব্য বাড়াচ্ছি না। আবারও সকলকে আদাব সালাম নমস্কার জানিয়ে আমার বক্তব্য বিক্রামছি। সকলকে আহ্বান জানাচ্ছি, আগামীকাল রানীতলা সবজি হাটে আছে ভগবান মোগলার নওশাদ সিদ্দিকী। এই নওশাদ সিদ্দিকীর শিল্প জানাতে চাই, আমরা লড়াই চাই না। যারা লড়াই করে রক্তে হাতকে লাল করেছে তারা লড়াই চায়। আমাদের লড়াইটা হবে কিসের? শান্তির সহাবস্থানের মধ্য দিয়ে। আমরা জাতের লড়াই করি না, আমরা ভাতের লড়াই করি। কিছু মুসলিমরা এখানে আছে, কিছু টিএমসিরা আছে, বিভিন্ন জাতীয় মানুষরা আছে, টিএমসিরা আছে, সিপিএমরা আছে, আরো অনেক আছে। বলছে নওশাদ নাকি বিজেপির দালাল। এই টিএমসি ভাইরা একটু মন দিয়ে শোনো, কারণ তোমাদের ঘরের ছেলে মেয়েরা আছে। 2016 সালের প্যানেলে 25,753, প্রায় 26,000 ছেলেদের চাকরি চলে গেল। চিন্তানায় মারতরি মারতরি মারতরি। বেটা রে, তোর চাকরি গেছে কি হয়েছে রে? আরে দিদি তো 1200 টাকার ভাতা দিচ্ছে পশ্চিমবঙ্গে, একটাই মেয়ে, বাকিগুলো সবাই ভাতা কর। আমরা ভাতা করে পরিণত করেছি। 40,000, 50,000, 60,000 চাকরি চলে যান,
কিন্তু কিছু গার্জেন আছে তারা বলছে চিন্তা নেই,